অয়েল ফিলিং চলছে। এর আগে দেখিয়েছিলাম 60 টাকা করে লিটার ভুটানে, আর এখন এই যুদ্ধ পরিস্থিতির জন্য এখানে দাম চলে গেছে 86 টাকা করে পেট্রোল, 86, আর 109 করে ডিজেল। আজকে 17ই মার্চ। জাস্ট এইটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। একটা এত বড় গাড়ি কিরমভাবে পুরো উল্টে পড়ে আছে কিন্তু পাহাড়ের মধ্যে। এতক্ষণ ভালো রাস্তায় আসার পরে অনেকদিন পরে স্মৃতিচারণা করার মতো রাস্তায় এসে পড়লাম। রাস্তায় হচ্ছে কাজ, রাস্তা হয়ে গেছে সিঙ্গেল লেন। কি অসাধারণ অপরূপ রূপ দেখুন। এখান থেকে ওই কর্নারটা দেখো, জাস্ট টু গুড। গুড মর্নিং ফ্রম ভৈরবকুণ্ড। আজকে আমরা আছি ভৈরবকুণ্ডতে, আর আজকে এখান থেকে আমরা ট্রাভেল করব দিরাং, এবং আশেপাশের অনেকগুলো ভিউ পয়েন্ট আমরা ঘুরব। দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো জায়গাটা পুরোপুরি একটা খোলা মাঠ, জঙ্গল এবং পাহাড়ে ঘেরা একটা জায়গা। এখানে খুবই ঠান্ডা গত 2-3 দিন যা ছিল, এবং আমরা যা এক্সপেক্ট করে এসেছিলাম যে এখানে মোটামুটি হালকা জামা কাপড়ে চলে যাবে, তার কিছুই দেখা যাচ্ছে না, যে ভালো ঠান্ডা পড়ে গেছে। জানি না আরও ওপরে কী হবে। এখানে এসে থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে, আসাম বর্ডার ক্রস করার পর থেকেই টানা বৃষ্টি চলছে। কাল সারা রাত এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাজ পড়েনি, কিন্তু মেঘ ডেকেছে, বিদ্যুৎ চমকেছে, প্রচণ্ড বৃষ্টি, আর সারা রাত কোনো রকম কোনো কারেন্ট ছিল না। ফলস্বরূপ আমাদেরকে সকালবেলা রীতিমতো হি 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 করে ঠান্ডাতে বেরোতে হচ্ছে। এখানে হোমস্টে থেকে আমরা গরম জল নিয়েছি। হোমস্টেটা কম্পারেটিভলি নতুন আর বেশ ক্লিন। এই জায়গাতেই আমাদের আজকে ছিল হোমস্টেটা। তো এটা ছিল আমাদের আজকের হোমস্টে, শিলো হোমস্টে। আর এখানে চলছে আমাদের গাড়ি বাঁধা, 6:05। তো আশা করছি আর মিনিট 15-এর মধ্যে আমাদের বাঁধা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আজকে গাড়ি স্টার্ট দেব। ওখানে দুজন রেডি হয়ে বসে আছে, এখানে একজন রেডি। আজকে ইচ্ছে আছে একটু তাড়াতাড়ি জিনিসটা সালটে ফেলার। তো মোটামুটি মিনিট 5 হলো স্টার্ট হয়েছে, এর মধ্যে অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে কাজ। হতে পারে আজকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, তার একটা নতুন রেকর্ড সেট হবে। সারা রাত কারেন্ট না থাকার জন্য কারোর কিচ্ছু চার্জ হয়নি। এই ব্যাপারে টয়দা নিজের মতামত জানাও। হ্যাঁ, সাধারণত ডে স্টার্ট করি ফুল চার্জ দিয়ে। আজকে একদম মানে কারোর ফোনের কোনো চার্জ হয়নি, কিচ্ছু না, এক ফোঁটা চার্জ নেই ফোনে। তো সব চার্জ অন দ্য গো হবে, কিচ্ছু করার নেই। যতক্ষণ না ব্যাটারিতে বা সমস্ত ডিভাইসে চার্জ হয়ে কমপ্লিট হচ্ছে তখন কিছু করা যাবে না। এইবেলা চলুন টুক করে আপনাদের রুমের ট্যুরটা দিয়ে দিই। তো এখানে আমাদের দুটো রুম অ্যালট হয়েছিল। এইটা ছিল একটা রুম, নর্মাল মেঝে, ডাবল বেড আর বাথরুম, এবং এখান থেকে ঘুরে এই সুন্দর সিনিক বিউটি দিয়ে ভেতরের দিকে গেছে রয়েছে আর একটা রুম। এটা বাথরুমটা, এবং এটা একটা ছোট্ট বসার জায়গা মতো, এবং এখান থেকে সকালে মুরগির ডাক উইথ পাইপস। ঘড়ির টাইম বলছে 6:10, আর আমাদের গাড়ি বেরোতে শুরু করে দিয়েছে, আর অফরোডিং স্টার্টেড। আমরা এখন আছি ভুটান গেটে। তো এখন আপাতত এই জায়গাটা পুরোপুরি ফাঁকা,
কোনো রকম মানে ভৈরবকুণ্ড মানেই ভুটানের বর্ডার। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন এসেছি শুধুমাত্র তেল নেব। তো ভুটানে তেলের দাম অলরেডি এর আগেই দেখিয়েছি, ভুটানে তেলের দামটা খুবই কম, ফলে আমরা যাব এখন ভুটানে যাব, তেল নেব এবং বেরিয়ে যাব। আগের দিন দেখিয়েছিলাম কতটা লাইন ছিল তেলের জন্য, বাট আজকে কোনো রকম কোনো লাইন নেই, আর একেবারে ফাঁকা, একমাত্র আমরাই যারা ফার্স্ট এখানে এসে দাঁড়িয়ে আছি। তো দেখি কি বলে যাই। এখানে এখন আরসি আর লাইসেন্স চেয়েছে, এন্ট্রি করে আমরা ঢুকবো ভুটানের গেটে। ভুটান গেটের ঠিক পাশেই এরকম একটা সুন্দর নদী, এদিকে বাঁধ দেওয়া, এপাশে ভুটান গেট, আর আমরা এবার ঢুকবো গাড়ি নিয়ে। আচ্ছা, একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে এই মুহূর্তে এখন ওই যুদ্ধ পরিস্থিতির জন্য এখানেও তেলের শর্টেজ। বাবু সরে যাচ্ছে দেখি, তো তেল আছে কিনা জানা নেই, তবে কালকে থেকে তেল দেওয়া আপাতত বন্ধ আছে। আমরা ঢুকে গেছি ভুটানে। এটা আবার কি গেট? ইন্ডিয়া গেট ছিল, এটা ভুটান গেট। ও, ওটা ইন্ডিয়া গেট ছিল, এটা হচ্ছে ভুটান গেট। হ্যাঁ, এখানটা দাঁড়িয়ে ছিলাম না। এইখানে হচ্ছে আবার ডকুমেন্ট দিয়ে এন্ট্রি হবে বোধহয়, নাকি সবার? আমরা আবার তেল নিতে দাঁড়ালাম এখানে। অয়েল ফিলিং চলছে। এর আগে দেখিয়েছিলাম 60 টাকা করে লিটার ভুটানে, আর এখন এই যুদ্ধ পরিস্থিতির জন্য এখানে দাম চলে গেছে 86 টাকা করে পেট্রোল, 86, আর 109 করে ডিজেল। আজকে 17ই মার্চ, ঘড়িতে বাজে 6টা 47। আমরা এখন রয়েছি ভুটানের পেট্রোল পাম্পে, আর আমরা এখন ফিল করছি পেট্রোল একেবারে গেটের পাশেই। এই হচ্ছে ভুটান গেট, এই হচ্ছে ভুটান গেট। আমরা এই পাশের লাইনটাতে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটাতে। এখান থেকে ঢুকে এইদিকে চলে এলাম পেট্রোলটা নেওয়ার জন্য। অরুণাচলের চেকপোস্টে এসে গেছি আমরা। আলপিয়ান ভেহিকল চেক গেট। না, আমাদেরকেও নামতে হবে নাকি? ও উঠছে না। पास है बना हुआ है। चलो आयल भी नहीं, चलो। পর পর নদীর উপর বিজয় মারুতি ব্রিজ, বিজয় মারুতি ব্রিজ। আচ্ছা, যেখান থেকে আমরা আইএলপি করলাম সেখান থেকে একটা ইনফরমেশন পেলাম যে, যদিও দু একটা রিল বা ব্লগ আগেই দেখেছিলাম, তো সেখান থেকে ইনফরমেশন পেলাম যে রিসেন্টলি আশেপাশে কোথাও পায়ের ছাপ দেখা গেছে বাঘের, বড় সড়ো পায়ের ছাপ দেখা গেছে। সুতরাং মানে কেউ কখনো একা বন জঙ্গলের দিকে যাবে না, বা এরকম কোনো কিছু হলে কিছু এমার্জেন্সি নাম্বার দিয়েছে, সেখানে কন্ট্যাক্ট করা যেতে পারে। আর সামনে থেকে দেখা গেলে কি করা যাবে, হাই বলে চলে আসবো, হ্যালো। বেশি দিন না, মাঝখানে আগে। পাহাড় খুব সুন্দর, অসাধারণ, অনবদ্য, শুধুমাত্র এই সময়টুকুর আগে। জাস্ট এইটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। একটা এত বড় গাড়ি কিরমভাবে পুরো উল্টে পড়ে আছে কিন্তু পাহাড়ের মধ্যে। সুতরাং পাহাড়ে চালানোর জন্য ড্রাইভ সেফটিটা কতটা বেশি ইম্পর্টেন্ট এখন বুঝতে পারছেন তো। এই হাত ধোয়া জল কোথায়? আবার একটা স্টপ নিলাম এখানে মাঝ রাস্তাতেই, আংক্লিংয়ের কাছে আমরা এসে দাঁড়ালাম। হোটেল নওয়াজ, হোটেল নওয়াজ। এখানে আমরা মোটামুটি সিস্টেমটা বেশ ভালোই পেলাম। এই যে জায়গায় আমরা খেতে ঢুকেছিলাম ঠিক সেখানেই, এর সামনেই আমি বমি করি প্রথমবার। তখনও বুঝতে পারিনি পাহাড়ি রাস্তা আমার আর কতটা পরীক্ষা নিতে চলেছে। সকাল 6টা 10 মিনিটে ভৈরবকুণ্ড থেকে জার্নি শুরু করেছিলাম। তারপর ভুটানে ঢুকে তেল ভরে আবার রওনা দিই দিরাংয়ের উদ্দেশ্যে। শুরুর দিকে সবকিছু বেশ এক্সাইটিংই লাগছিল। পাহাড়, ঠান্ডা হাওয়া, জানলার বাইরে এন্ডলেস গ্রিন ভিউজ। কিন্তু ধীরে ধীরে রাস্তার সেই এন্ডলেস বাঁকগুলো শরীরের ওপর
প্রভাব ফেলতে শুরু করলো। একটার পর একটা শার্প টার্ন, তারপর হঠাৎ করেই শরীরে কমপ্লিটলি গিভ আপ করে দেয়। রাস্তাতেই করে দিলাম বমি। এখন অবস্থা ঠিক যেমন, মানে আমি কথা বলার মতন অবস্থায় নেই আর গাড়িতে বসে। যারা পাহাড়ে ট্রাভেল করেন, মোশন সিকনেসের এই ফাইটটার সাথে তারা খুব ভালোভাবে পরিচিত। একদিকে পাহাড় আর পাহাড়ের সুন্দর ভিউজ, আর অন্যদিকে নিজের শরীরের সাথে কনস্ট্যান্ট যুদ্ধ। আমরাও সিচুয়েশনটা ম্যানেজ করার চেষ্টা করেছিলাম ছোট ছোট কিছু প্রিকশন নিয়ে, যেমন সামনের সিটে বসা, ফোন ইউজ না করা, রাস্তার দিকে তাকিয়ে থাকা, আর মাঝে মাঝেই ব্রেক নেওয়া। তাতে পুরো প্রবলেমটা সলভ না হলেও জার্নির এই কষ্টটা বেশ খানিকটা ইজি হয়ে গেছিল। তবুও একটা জিনিস বুঝলাম, পাহাড় শুধু সুন্দর মোমেন্টস দেয় না, মাঝে মাঝে টাফ মেমোরিজও দেয়। আর হয়তো এই কারণেই পাহাড়ের স্টোরিজগুলো এতটা রিয়েল লাগে, কারণ এখানে এভরি বিউটিফুল ভিউ এর পিছনে লুকিয়ে থাকে এক একটা ছোট ছোট স্ট্রাগলের গল্প। কালাকতাং টাউনের পাশ দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি এখন দিরাংয়ের দিকে। বোমডিলা হয়ে আমাদের যাওয়ার রাস্তা। পাহাড়ের ওপর থেকে ভ্যালিতে মেঘ নামছে, সামনে দেখা যাচ্ছে। যদিও আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানটা এখন চকচকে রোদ, রীতিমতো গরম লাগছে। সকালে যে ঠান্ডার আমেজ নিয়ে বেরিয়েছিলাম সেটা তো রয়েইছে, কিন্তু সেটা এখন তার সঙ্গে রোদ অ্যাড হওয়াতে জিনিসটা বেশ আরামদায়ক বর্তমানে। প্রায় 12:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি শেরগাঁও। এই জায়গাটাতে সুন্দর একটা ভ্যালির ভিউ আছে। এই পেছন দিকে দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে শেরগাঁও। তো বেশ কিছুক্ষণ ব্রেক নিতে দাঁড়িয়েছি। এখান থেকে দিরাং আর 45 কিলোমিটার আমাদের আজকে স্টে দিরাঙে। দিরাং যাওয়ার পথে সেই হোটেল থেকে আমরা এগিয়ে এসেছি আরো প্রায় 50 থেকে 60 কিলোমিটার। এই সুন্দর ভ্যালিটা এত সুন্দর যে চারিদিকে শুধু পাহাড়ে ঘেরা, যেন পুরো জায়গাটাকে পাহাড়গুলো নিজেদের মাঝে লুকিয়ে রেখেছিল। এখানে এসে একটা জিনিস বুঝলাম, পাহাড়ে সাইলেন্স বলে কিছু নেই, কারণ এত হাওয়া জোরে বইছে যে পাশে দাঁড়িয়ে চিৎকার করলেও কিচ্ছু শোনা যাচ্ছে না। সত্যি বলছি, একসময় মনে হচ্ছিল আরেকটু জোরে হাওয়া বাড়লেই হয়তো আমরা সবাই উড়ে গিয়ে নেক্সট পাহাড়ে পড়বো। শেষমেশ বোধহয় আমাদের ওজনটাই আমাদের বাঁচিয়ে দিল। আর এই রাস্তা, ওফ, একদিকে ডিপ ভ্যালি, অন্যদিকে বিশাল পাহাড়, আর মাঝখানে দিয়ে চলছে এই সাপের মতন আগাবাঁকা রাস্তা। প্রতিটা টার্নের পর মনে হচ্ছিল এর থেকে সুন্দর ভিউ আর হতে পারে না। তারপর নেক্সট টার্নিং আবার সারপ্রাইজ। শরীর যতই খারাপ হোক, এইসব জায়গায় এসে সবকিছুকে কয়েক মিনিটের জন্য ভুলে যেতে হয়, কারণ পাহাড়ের একটা পাওয়ার আছে। এগুলো আপনাকে সাইমালটেনিয়াসলি ভয়ও দেখাবে, আবার একই সাথে কমপ্লিটলি স্পিচলেসও করে দেবে। 2199 কম বেশি 2200। অল্টিটিউড মিটার বলছে 2200, এয়ার প্রেশার বলছে 800, প্রায় 800 মিটার মতন, 800 মতন, 800 বার এয়ার প্রেশার, যেটা কালকে রাত্রে ছিল 200 এদিক, 200 সামথিং এর এদিক ওদিক। আর অল্টিটিউড ছিল 200-250 মতন অল্টিটিউড ছিল। তো এখন মোটামুটি গাড়িতে দেখাচ্ছি, এক্ষুনি গিয়ে গাড়িতে চানাচুরের প্যাকেট, বিস্কুটের প্যাকেট যা ছিল তখন পথপথে ছিল, এখন ফুলের ঢাস, বালিশ। এই হচ্ছে বালিশ হয়ে যাওয়া চানাচুর। একদমই ফুলের টাইট। আছে বল। এই আমরা ঢুকলাম দিরাং।
এতক্ষণ ভালো রাস্তায় আসার পরে অনেক দিন পরে স্মৃতিচারণা করার মতো রাস্তায় এসে পড়লাম। রাস্তায় হচ্ছে কাজ, রাস্তা হয়ে গেছে সিঙ্গেল লেন, আর এরই মাঝখানে উল্টো দিকে ঢুকে গেছে বাস। স্মৃতিচারণা করার মতোই রাস্তা, কারণ রাস্তাটা ঠিক আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে বছরখানেক আগে আমাদের কেদারনাথ যাত্রার কথা। পাহাড়ের পাশে এই সমস্ত ভাঙা পাথর আর এই ধসের স্তূপ দেখে একদম আমাদের কেদারনাথ যাত্রার কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে আমরা চোখের একদম সামনে থেকে দেখেছিলাম পাহাড়ে ধস নামা, এবং সেখানকার পাহাড়গুলো আরও অনেকটা বেশি রুক্ষ এবং আরও অনেকটা বেশি শুকনো, ফলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ধস নামছিল, এবং আমাদের এই জায়গাটা যেন মনে করিয়ে দিচ্ছে একদম সেই সেম স্মৃতি। আর এইখানে গাড়ি পার করতে করতে আমরা ঠিক এই গল্পটাই করছিলাম যে পাহাড় যেন প্রত্যেক মুহূর্তে আমাদেরকে মনে করিয়ে দেয় বিভিন্ন রকম পুরনো স্মৃতিগুলোকে। আর দিরাং যাত্রার সময় আমাদের রাস্তা, পুরো রাস্তাটাই অলমোস্ট অনেকটা ভালো, সুতরাং একটা খারাপকে খারাপ বলবো না। এখানে কাজ চলছে, আশা করছি জাস্ট কয়েকদিনের মধ্যেই রাস্তাটা একদম ঠিকঠাক হয়ে যাবে। বাট এই সমস্ত কিছু নিয়েই তো পাহাড়, এই সমস্ত কিছু নিয়েই তো যাত্রা, আর এই সমস্ত কিছুর জন্যই তো পাহাড়ের কাছে ছুটে যাওয়া। ঘড়ির টাইম 3টে মতো, আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের স্টেতে। তো আজকে আমরা খুঁজে পেয়েছি, এটা দিরাঙেই মেন রোডের ওপরই লাসো হোমস্টে। তো এই জায়গায় এই দুটো ঘর আমাদের অ্যালট হয়েছে। একটু পরে এসে আপনাদেরকে ঘরের ভিউটা দিচ্ছি। এখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে, গাড়ি পার্ক করার একেবারে টায় জায়গা যাকে বলে, আর কিছু খাওয়া দাওয়া করে একেবারে এসে হোটেলে স্টে করব। আজকে একটা ভালো যে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এখানে, তবে আসার পথে রাস্তা এত বেশি মানে টার্নিং যে আমার অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে যাকে বলে। বাকি সবাই ওকে, আমি একেবারে মানে ঝিমিয়ে গেছি। তো ওই জন্যই আপাতত পুলক পুরো ব্যাপারটা হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে, সুন্দরভাবে ডিসক্রাইব করেছে প্রতিটা জায়গা। আর দেখি যাই কোথায় কীরকম কী খাবার পাই। ভ্যালির কি অসাধারণ অপরূপ রূপ দেখুন, জাস্ট টু গুড। এখানে একটা আই লাভ দিরাং রয়েছে, দেখানোর চেষ্টা করছি, খুবই ছোট দেখা যাচ্ছে। আমরা দিরাং বাজার সাইডে এলাম এই জায়গাটাতে। তো দিরাং বাজারে মোটামুটি খাবার টাবারের খোঁজার জন্য এলাম। এখানে আজকে মোটামুটি বেশ খানিকটা ফাঁকা ফাঁকা রয়েছে, এখানে তেমন কিছু খুব বেশি যে রাশ ভিড় লোকজন খুব একটা তেমন কিছু নেই। আর আমরা এখন এই হোটেলটাতে ঢুকেছি আর কি খাওয়ার জন্য, প্রধান হোটেল। আর এখানে আমরা অর্ডার করলাম মোমো। ওই তো ছানা এসছে, দেখ যা দেখে কি যা। আমরা এখন আছি দিরাঙের লাসো হোমস্টেতে, আর এই হলো আমাদের এখন হোমস্টে থেকে ভিউটা। পুরো পাহাড়ে ঘেরা একটা জায়গা, একটা ছোটোই মানে খুবই ছোট জায়গা বলা চলে এই দিরাঙের ভ্যালিটা, এবং এখানেই রয়েছে বিভিন্ন রকম হোমস্টে। এইগুলো এক একটা হোমস্টে টাইপের, কিছু কিছু রয়েছে বাড়ি এবং কিছু কিছু রয়েছে হোমস্টে। তো আমরা এখন এই জায়গাতে উঠলাম। এখানকার রেন্টটা হলো ওই 2100 করে নিল পার রুম। আপনাদের রুমের ট্যুর দেবো নেক্সট ব্লগে, যেটা আমরা রোজ করে থাকি। পরের দিন সকালে উঠে আমরা রুম ট্যুর দিয়ে দেবো, কেননা এখন সবাই রুমে ঢুকে ক্লান্ত এবং বিশ্রাম করতে ব্যস্ত। তো চলুন এইবেলা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কারেন্ট এলিভেশনটা। তো এখন এখানকার কারেন্ট এলিভেশন 1678, এবং
এয়ার প্রেশার বলছে 638। তো এই হচ্ছে এখন আমাদের কারেন্ট এলিভেশন। আর আজকে আমরা অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি এবং সবাই ক্লান্ত, এই জাস্ট খাওয়া দাওয়া করে ঢুকলাম। আমাদের এখন এই অবস্থায় কারোরই শরীর ভালো নেই, আমিও বললাম, দুবার বমি করে দিয়েছি রাস্তায়, তো মানে আর বাইরে উঠছি না। এবং আমার ওয়াইফেরও সুমনেরও শরীর একটু খারাপ হয়ে রয়েছে, আর বাচ্চারা সবাই জ্বর থেকে উঠেছে, 2 দিন ধরে জ্বর ছিল, এখন ঠিকঠাক আছে। এবং পুলকের যে ওয়াইফ, পুলকের ওয়াইফেরও একটু ঠান্ডা লেগে রয়েছে, কাশি লেগে রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে আপনাদের আমাদের এই ট্যুর? লাইক করে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমরা আরও অনেকটা বেশি এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে আরও অনেক ভালো ভালো নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। সুতরাং পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ। আমি নীলাদ্রি, আপনাদের হোস্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।